তাহলে এখানে গ্যামেট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা যদি দেখা যায় ইন মোস্ট অফ বেশিরভাগ জীবের ক্ষেত্রে যেতে মোস্ট অফ দ্য অর্গানিজম মেল গ্যামেট যদি দেখো মেল গ্যামেট ইজ মোটাইল, চলনক্ষম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, মানে বেশিরভাগ জীবের ক্ষেত্রে যদি দেখা যায় মেল গ্যামেট গুলোই চলনক্ষম অর্থাৎ তারা চলনে সক্ষম, আর ফিমেল গ্যামেট গুলো গ্যামেট ইজ স্টেশনারি, অর্থাৎ একটা জায়গায় আবদ্ধ থাকবে এবং তাদের আকারও বড় হবে। আরো যদি দেখা যায় মেল গ্যামেট স্মল ইন সাইজ এন্ড ফিমেল গ্যামেট যদি দেখো তারা হচ্ছে লার্জ ইন সাইজ, তারা আকারেও বড় হবে, সেই জন্য তারা একটা জায়গায় আবদ্ধ থাকে। তাহলে স্পাম ওই জন্য ওভাম বা ডিমের কাছে গিয়ে হাজির হচ্ছে, যেহেতু তারা স্টেশনারি বা আবদ্ধ থাকবে একটা জায়গায় চলাফেরা করতে পারছে না, তাহলে স্পাম তার কাছে পৌঁছে গিয়ে করবে, সেই জন্য স্পামের আকারটাও ছোট হওয়া উচিত। সেই জন্য স্পাম আমাদের যেহেতু স্পামটা বা মেল গ্যামেটটা ছোট হয়, তার মধ্যে সাইটোপ্লাজমিক কন্টেন্ট প্রায় থাকে না বললেই চলে, শুধু নিউক্লিয়াসটাই দরকার ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য, সেই জন্য তাদের আকারটা ওই জন্য ছোট হয়। কিন্তু ডিম্বাণু সব থেকে বেশি পরিমাণে উজেনেসিস পদ্ধতি যখন পড়বে তখন দেখবে পোলার বডি ফর্মেশন হয়, তাহলে উজেনেসিস সময় যে ওভামটা তৈরি হয় সে সব থেকে বেশি সাইটোপ্লাজম নেয়। ক্রোমোজোমের ডিভিশনটা ইকুয়াল হবে কিন্তু সাইটোপ্লাজমটা কিন্তু বেশি পরিমাণে নেবে, সেই জন্য তাদের আকারটা বেশি হবে। এবং কারণ এর পরে যখন গ্যামেট ফর্মেশন হবে তাহলে সেখানে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান বলো নিউট্রিয়েন্ট বলো সবকিছুই কিন্তু ওভাম সেখানে সাপ্লাই করবে, সেই জন্য ওভামের সাইটোপ্লাজমটা পরিমাণে বেশি হয়, সেই জন্য তার আকারটাও বেশি হবে। সেই জন্য তারা মোটাইল হতে পারে না, স্টেশনারি হয় এবং বড় আকারের হয়, কিন্তু স্পাম গুলো যেহেতু ট্রান্সফার হবে সেই জন্য তাদের আকারও ছোট হবে এবং তারা মোটাইল হবে। আর মেল গ্যামেট সবসময় যেটা বলা হয়েছিল যে স্পাম প্রোডাকশন সবথেকে বেশি পরিমাণে হয়, যে সেকেন্ডে আমরা একটা হিসেব দিয়েছি, তাহলে মেল গ্যামেটস আর প্রডিউসড ইন লার্জ নাম্বার, অনেক বেশি সংখ্যায় মেল গ্যামেট তৈরি হবে, সেটা যে কোনো জীবের ক্ষেত্রে, কারণ যেহেতু তারা ট্রান্সফার হচ্ছে, তাহলে ট্রান্সফারের সময় এই সংখ্যাটা আমরা যদি দেখি, বিকজ কারণটা যদি তুমি দেখো এ লার্জ নাম্বার অফ মেল গ্যামেট, আমরা স্পাম বলছি না, মেল গ্যামেট বলতে যে কোনো জীবের হতে পারে, মেল গ্যামেট আর লস্ট, তারা নষ্ট হয়ে যায় ডিউরিং ট্রান্সপোর্ট, যখন ট্রান্সপোর্ট হচ্ছে ডিউরিং ট্রান্সপোর্ট। তাহলে আমরা হিউম্যানের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেখানে 30 সেন্টিমিটার যে ফ্যালোপিয়ান টিউবটা ছিল, তাহলে সেখানে যে যখন মুভ করছিল তাহলে সে যাওয়ার পথে তার মানে লক্ষ লক্ষ যে স্পাম প্রোডাকশন হচ্ছিল তার মধ্যে কয়েকশো বা 100 সংখ্যক স্পাম কিন্তু আলটিমেটলি ওভামের কাছে গিয়ে পৌঁছে ফাইনালি একটা ফার্টিলাইজ করবে, সেই জন্য তাদের সংখ্যাটা বেশি হওয়া দরকার, কারণ ট্রান্সপোর্টের পথটা বলেছিলাম অনেক কঠিন, সেই জন্য তাদের সংখ্যাটা বেশি হবে, এইটাই ছিল কারণ। আর যদি আমরা অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে দেখি তাহলে তাদের গ্যামেট ট্রান্সফারের মিডিয়ামটা যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াটার হবে। তাহলে আমরা যদি ইন অ্যাকোয়াটিক প্লান্ট যদি দেখি, ইন অ্যাকোয়াটিক প্লান্টস জলজ উদ্ভিদ তুমি যদি দেখো তাহলে সেক্ষেত্রে গ্যামেট ট্রান্সফারের মাধ্যম হচ্ছে গ্যামেট ট্রান্সফার টেক্স প্লেস, গ্যামেট ট্রান্সফারটা ঘটে থাকে থ্রু ওয়াটার, অর্থাৎ সেখানে জলের মাধ্যমে গ্যামেটের ট্রান্সফারটা হয়। ঠিক আছে, এবার আমরা এখানটাতে একটা জিনিস যদি দেখি, গ্যামেট যখন ট্রান্সফার হয় আমাদের স্পাম যেটা আছে তাহলে সে আমাদের ওভামের কাছে যাচ্ছে, তাহলে এখানে নিউক্লিয়াস এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, তাহলে এই যখন এর কাছে যাবে শুধুমাত্র এখান থেকে এর নিউক্লিয়াস পার্টটাই যাবে, তাহলে এখান থেকে যে জাইগোট আমরা পাবো, জাইগোট পাবো সেটা হবে আমাদের 2n, তাহলে এখানকার নিউক্লিয়াস পোর্শনটা এর মধ্যে যায়, অর্থাৎ ডিএনএ পার্টটাই যাচ্ছে, জেনেটিক মেটেরিয়াল আর কিছুই যাচ্ছে না। এবার আমরা একটা জিনিস যদি দেখি, আমাদের ব্যাকটেরিয়ার কথা যদি মনে থাকে, এটা যদি ব্যাকটেরিয়া হয়ে থাকে তাহলে এর গায়ে এই যে ভাইরাসটা আমি দেখাচ্ছি এটা কোন ভাইরাস,
ফাজ ভাইরাস। তাহলে ফাজ ভাইরাসের মধ্যে যে ডিএনএ থাকে সেটা কি করে, এর মধ্যে ট্রান্সফার করে দেয়, আর ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএও থাকে। তাহলে এখান থেকে হ্যাঁ শুধু জেনেটিক মেটেরিয়ালটা এখানে ট্রান্সফার হলো, আর কিছুই কিন্তু এলো না। তাহলে আমাদের স্পার্মের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই স্পার্মের নিউক্লিয়াস আমি ধরে নিচ্ছি এই রেড, তাহলে এখান থেকে রেড কালারের নিউক্লিয়াসটা এর মধ্যে চলে এলো ফার্টিলাইজেশনের সময়, আর এখানটাতে এই এন আর এন মিললে 2n হলো। তাহলে স্পার্ম থেকে শুধু কোনটা এসছে, নিউক্লিয়াস পার্টটা আসে, আর কিচ্ছু আসে না। নিউক্লিয়াস বলতে জেনেটিক মেটেরিয়াল ডিএনএ পার্টটা আসে। তাহলে ফাজ ভাইরাস যেমন শুধু ডিএনএ পার্টটা পোষক কোষের মধ্যে দিয়ে দিচ্ছে, এখানে ঠিক অনেকটা সেরকম মেল গ্যামেটের শুক্রাণু যেটা আমরা বলছি বা স্পার্ম, সেখান থেকে শুধু নিউক্লিয়াস বা ডিএনএ পার্টটাই ডিম্বাণুর মধ্যে যাচ্ছে, আর কিছু কি যাচ্ছে। তাহলে অনেকটা এর সঙ্গে মিল পাচ্ছি না। ফাজ ভাইরাস যেমন ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ ট্রান্সফার করছে, তাহলে স্পার্মও ডিম্বাণুর মধ্যে ডিএনএ ট্রান্সফার করছে। তার মানে আমরা অনেকটা স্পার্মটাকে ব্যাকটেরিওফাজের সঙ্গে তুলনা করতে, তার মানে আমরা স্পার্মটাকে স্পার্ম যেটা আছে, তাহলে স্পার্ম কি বলতে পারি, ব্যাকটেরিওফাজ ও ফাজ ভাইরাস যাই বলবো, ব্যাকটেরিওফাজ। তার মানে স্পার্মটাকে তুমি ফাজ ভাইরাসের সঙ্গে তুলনা করতে পারো, কারণ এখানে জেনেটিক মেটেরিয়াল শুধু ট্রান্সফার করে, এখানে জেনেটিক মেটেরিয়াল কিন্তু ওভামের মধ্যে ট্রান্সফার করছে। তার মানে এখানে মেলের ভূমিকা খুবই নগণ্য। ওই জন্য আমরা যে টোটাল অর্গানিজম যত আছে, ধর 100টা, টোটাল 50 মানে 50টা মেল 50টা ফিমেল আছে, তার মধ্যে মেলরাই কিন্তু রিপ্রোডাকশনের 50% অর্গানিজম। টোটাল 100 জন, 100টা মানে 50টা ছেলে 50টা মেয়ে আছে, কিন্তু তার মধ্যে রিপ্রোডাকশনে অংশ নিচ্ছে 50%। এটা প্রথম দিকে বলা হয়েছে, তার কারণ হচ্ছে শুধু ফিমেলরাই রিপ্রোডাকশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মেলের ভূমিকা খুবই কম। শুধুমাত্র কি করছে, মেল মেটিং করছে ফিমেলের সঙ্গে, কারণটা হচ্ছে এখানে স্পার্মটা ট্রান্সফার হবে ভ্যাজাইনার মধ্যে, সেখান থেকে স্পার্ম গুলো মুভ করবে, তারা ডিম্বাণুর কাছে পৌঁছাবে, পৌঁছানোর পরে আলটিমেটলি একজন তার মধ্যে নিউক্লিয়াসের ডিএনএটাই ট্রান্সফার করছে। নিউক্লিয়াস ট্রান্সফার করা মানে ডিএনএ, আর কিছুই দিচ্ছে না। তার মানে মেলের ভূমিকা কিছুই নেই, শুধুমাত্র জেনেটিক মেটেরিয়াল দেওয়া ছাড়া। আর বাকি এরপরে যে জাইগোট ফর্মেশন হলো, সেটা ফিমেল বডিতে হবে। ফার্টিলাইজেশনের যে প্রসেস, সেটাও ফিমেল বডিতে হলো। এমব্রিও যখন বড় হচ্ছে, প্লাসেন্টা ফর্মেশন, সেটাও মায়ের বডিতে হচ্ছে। অর্থাৎ মাকে মেকানিক্যাল বার্ডেন বলো, বা এই যে বাচ্চার যে বোঝাটা 9 মাস 10 দিন ধরে বহন করতে হচ্ছে, আবার যখন পার্চুরেশন হবে, সে প্রসব যন্ত্রণা সেটাও মাকে ভোগ করতে হবে। তারপরে বাচ্চারা যখন হয়ে যাবে, সেই প্যারেন্টাল কেয়ার, তাকে দুধ খাওয়ানো, তার কেয়ারিং করা, তাহলে সবকিছুই মাকে করতে হবে। অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনে যদি আমরা দেখি, তাহলে তোমার রিপ্রোডাকশনের মূল দায়ভারটা কিন্তু ফিমেলের উপরে পড়ছে, সমস্ত দায়িত্ব তারাই পালন করছে, শুধু মেলের থেকে এখানে নিউক্লিয়াস ছাড়া আর কিছুই যায় না। ওই জন্য আমরা টোটাল 100টা যদি ছেলে মেয়ে থাকে, অর্থাৎ 50টা ছেলে 50টা মেয়ে থাকে, তার মধ্যে রিপ্রোডাকশনে অংশ নেয় মাত্র 50 জন, এরকম বলা হয়। কারণ যা করছে ফিমেলরা করছে, মেলের কাছ থেকে শুধুমাত্র ফার্স্ট ধারা যেমন ডিএনএ ট্রান্সফার করে, ঠিক এখানেও ডিএনএটাই ট্রান্সফার করছে, তাহলে আর কিছু কিন্তু সে করছে না। সেই জন্য আমরা এই কথাটা বলছি। তাহলে এই গেল আমাদের প্রি ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে, একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, একটা হচ্ছে গ্যামেট ট্রান্সফার। তাহলে এবারে এর পরে আসবে ফার্টিলাইজেশন। তাহলে নেক্সট যে ফেজ আসছে সেটা হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটাকে তুমি সিনগ্যামিও বলতে পারো, সিনগ্যামি বলতে পারো। তাহলে ফার্টিলাইজেশনটাকে আমরা সিনগ্যামির উপরে ডিনোট করতে পারি। তাহলে ফার্টিলাইজেশনের ডেফিনেশনটা কেমন হওয়া উচিত, তাহলে এক কথায় বলা যেতে পারে এটা হচ্ছে কমপ্লিট, ইট ইজ কমপ্লিট and permanent fusion of two gamete। অবশ্যই সেটা কি হবে, মেল অ্যান্ড ফিমেল। দুটো গ্যামেট মানে দুটো মেল গ্যামেট হলে তো হবে না, তাহলে মেল গ্যামেট ফিমেল গ্যামেট দু রকম লাগবে। তাহলে টু গ্যামেটস ফ্রম different parents or from same parent। আচ্ছা সেম প্যারেন্ট বললাম কেন, হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট যারা আছে তারা যদি হয়, তাহলে একই বডিতে মেল ফিমেল প্রেজেন্ট আছে, সেই হ্যাঁ। জন্য বলা হচ্ছে কম। তাহলে ফার্টিলাইজেশন বা সিনগ্যামি কি বলা যেতে পারে, কমপ্লিট এবং পার্মানেন্ট। মানে সেটাকে আবার রিভার্স করা যাবে না, যে জাইগোট যখন তৈরি হয়ে গেল মেল এবং ফিমেল গ্যামেট মিলিত ভাবে, সেটাকে আবার গ্যামেটে ট্রান্সফার করা বা সেটাকে ফিরিয়ে আনা যাবে না। ওই জন্য বলা হচ্ছে কমপ্লিট পার্মানেন্ট ফিউশন অফ টু গ্যামেটস। অবশ্যই সেটা মেল গ্যামেট ফিমেল গ্যামেট হতে হবে, ফ্রম টু
ডিফারেন্ট প্যারেন্ট হতে পারে, অর ফ্রম সেম প্যারেন্ট হতে পারে, একই প্যারেন্ট হতে পারে, যে ক্ষেত্রে হার্মাফ্রোডাইট হবে সে। এবার এই যে যে জাইগোটটা ফর্মেশন হবে, তাহলে এখানে যে জাইগোট আমরা পাবো, সেই জাইগোটটা সবসময় কেমন হয়? সিঙ্গেল সেল, সিঙ্গেল সেলড ডিপ্লয়েড, এলওআইডি স্যার, এলওআইডি। তাহলে সিঙ্গেল সেল ডিপ্লয়েড হবে যে জাইগোটটা এখানে ফর্মেশন, অর্থাৎ মেল এবং ফিমেল গামেট যখন মিলিত হবে যে কোনো জীবের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনে, তাহলে প্রথম যেটা তুমি পাবে যাই হবে, তারপরে এবার সে যখন ডিভিশন করবে, ক্লিভেজ করবে, তার সংখ্যা হবে মরুলা, ব্লাস্টুলা, গাস্টুলা চলতে থাকবে, কিন্তু সেটা সিঙ্গেল সেল হবে এবং ডিপ্লয়েড কন্ডিশন হবে। কারণ আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশনে মিয়োসিস এর মাধ্যমে গ্যামেট ফর্মেশন হয়, তারা হ্যাপ্লয়েড হয়, তাহলে ফার্টিলাইজ করা মানে তারা ডিপ্লয়েড ফর্মে ফিরে আসবে। এইবার এই ফার্টিলাইজেশন যেটা আছে আমাদের, তাহলে টাইপস অফ ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনে তুমি টাইপস যদি দেখো তাহলে দুটো পাবো আমরা, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। তাই দুই ধরনের আমরা পাবো, এক্সটার্নাল ফার্টিলাইজেশন আর ইন্টারনাল ফার্টিলাইজেশন। তাহলে তুমি এক্সটার্নাল ফার্টিলাইজেশন যদি দেখো, তাহলে এটা কোথায় হবে? ইট অকার্স আউটসাইড দ্য বডি, আউটসাইড দ্য বডি অফ অর্গানিজম। তাহলে জীবের দেহের বাইরে ঘটবে এবং সেটা মেনলি কোথায়? ইন ওয়াটার। তাহলে যখনই জীবদের বাইরে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, সেক্ষেত্রে মিডিয়ামটা দেখা যায় যে জলটাকেই বেছে নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। কারণটা আমি বলছি। তাহলে এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে? অ্যাকোয়াটিক অর্গানিজম যারা হবে তাদের ক্ষেত্রে। তাহলে আমরা এক্সাম্পল যদি দিই, তাহলে বলা যেতে পারে মোস্ট, মাছ হবে, মানে আমরা এক কথায় মানে একটা দুটো এক্সাম্পল না দিয়ে আমরা বলতে পারি মোস্ট অ্যাকোয়াটিক অর্গানিজম, মানে জলজ জীব যত আছে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তাদের মিডিয়ামটা হচ্ছে এটা, তার এক্সটার্নাল ফার্টিলাইজেশনই হয়, তাহলে জলের মাধ্যমে হয়, তাহলে সেটা হচ্ছে মোস্ট অ্যাকোয়াটিক অর্গানিজম তুমি এর মধ্যে দিতে পারো। তাহলে মোস্ট অ্যাকোয়াটিক অর্গানিজম কারা কারা হতে পারে? লাইক আমি বললাম তোমার অ্যালগি হতে পারে, মানে বেশিরভাগ মেজরিটি অফ অ্যালগি। শৈবালে পাবে নিডেরিয়ান, নিডেরিয়ান্স এদের পাবে, মেনি ফিশেস, মেনি অনেক মাছের মধ্যে পাবে, অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স। ব্যাঙের ক্ষেত্রে তো আমরা জানি জেনোপাস যেটা আছে, তাহলে সেই ব্যাঙের ক্ষেত্রে তুমি দেখবে অ্যাম্ফিবিয়ান্স তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটে, তারা যখন ডিম পাড়ে দেখবে ব্যাঙ জলে, যখন এই বৃষ্টি হচ্ছে তখনই স্যার দেখবে। হ্যাঁ বলো। ব্যাং তো স্যার স্থল তো করে তাও না, ডিমটা কিন্তু স্থলভাগে পারবে না। এক্সটার্নাল ওটা হবে, হ্যাঁ, ইন্টারনাল হবে না? না ফার্টিলাইজেশন এক্সটার্নাল। ব্যাঙের ক্ষেত্রে কি ঘটনা আমি সেটা বলছি, যে ব্যাঙের ক্ষেত্রে যদি তুমি দেখো, মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে হচ্ছে আউটসাইড দ্য বডি হবে অফ দ্য অর্গানিজম, এটা হচ্ছে মূল বিষয়, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ওয়াটারটাকে প্রিফার করা হয়, তার কারণ আছে। আমরা অ্যাম্ফিবিয়ানের এক্সাম্পল যদি নিই, ধরো জেনোপাস, জেনোপাস যেটা আছে তোমার ব্যাং বলতে পারো, ওই যে কি বলে ওটাকে, একটু সবুজ কালারের হয়, বর্ষাকালে খুব ডাকাডাকি করে, কোলা ব্যাং। কোলা ব্যাং বলি আমরা নর্মালি, তো যাই হোক ওটা জেনোপাস। তো এই জেনোপাস এই ব্যাঙের ক্ষেত্রে যদি তুমি দেখো, তো নর্মালি ওরা জলে থাকে না হয়তো, কিন্তু জলের কাছাকাছি থাকে। আর ওদের যে ডিম, এদের এগশেল যেটা, ডিমের বাইরের যে খোসাটা, সেটা হচ্ছে কি সফট, মানে খুব হার্ডেস্ট হয় না। তাহলে যে ডিমের খোসা শক্ত সেটা মাটিতে পাড়াই যেতে পারে, যেমন কচ্ছপ, কুমির, এরা জলে থাকে কিন্তু ডাঙায় এসে ডিম পাড়ছে। কারণ কি? এদের ডিমের খোসা শক্ত, ক্যালসিয়াম কার্বনেটের কভারিং আছে। তাহলে এরা যদি ডাঙায় এসে ডিম পাড়ে, সেক্ষেত্রে মাটি তাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু এদের যেহেতু এক্সেলটা সফট, মানে খুব নরম হয়, বাইরে কভারিং থাকে না বললেই চলে, সেই জন্য এই ডিমগুলো যদি মাটিতে পারে, তাহলে সেই ডিমগুলো কিন্তু মাটিতে খুব সহজেই নষ্ট হয়ে যাবে। কিন্তু জলে যদি পারে, সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার চান্সটা কম থাকে। এবার
জলে যখন পাচ্ছে সেটা অন্য কোনো শিকারী প্রাণী সেটাকে খেয়ে ফেলতে পারে, সেটা আলাদা বিষয়। সেই জন্য তারা স্পাম বা গ্যামেট যেটা তৈরি করে প্রচুর সংখ্যায় তৈরি করে, কারণ সেখানে নষ্ট হওয়ার চান্সটা বেশি। তো যাই হোক, মাটির থেকে বাঁচার জন্য অন্তত জলে দিয়েছে, সেই জন্য দেখবো ওরা ডিম যখন পাচ্ছে জলে পাচ্ছে। ওই জন্য ওদের ফার্টিলাইজেশন, ডিম বলতে কি মানে ওভাম নির্গত হচ্ছে আর মেল থেকে স্পাম নির্গত হচ্ছে, অর্থাৎ দুজনে স্পাম ওভাম দুটোই নির্গত হবে কিন্তু জলে, তারপর জলে গিয়ে তাদের মধ্যে নিক্ষেপটা হবে। সেই জন্য এখানে ফার্টিলাইজেশনটাকে কি বলা হয়েছে, এক্সটার্নাল। ওই জন্য ব্যাঙ ডাঙায় থাকে বা জলের কাছাকাছি থাকে, কিন্তু ডিম পাড়ার সময় বা স্পাম প্রোডাকশনের সময় তারা জলে চলে যাবে, অর্থাৎ তাদের প্রজনন ঋতুতে তারা জলে গিয়েই স্পাম ওভাম দুটাকে রিলিজ করবে এবং সেখানেই স্পাম ওভামের দেখা হবে এবং সেখানে কিন্তু ফার্টিলাইজেশনটা হবে, সেই জন্য এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলা হয়েছে। তাহলে এখানে মেজরিটি অফ অ্যালগির ক্ষেত্রে হবে, নিডেরিয়ান যারা আছে, ঠিক আছে, জেলিফিশ হয়, নিডেরিয়ানের মধ্যে তুমি জেলিফিশের কথা বলতে পারো, তারপরে ফিশ আছে, অ্যাম্ফিবিয়ান্স আছে, তাহলে এদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশনটা দেখা যাবে। তাহলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলতে স্পাম ওভাম দুটোই দেহের বাইরে আগে বেরিয়ে আসবে, তারপর ফার্টিলাইজেশন হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, বডির ভিতরেই ফার্টিলাইজেশনটা হচ্ছে, ইন্টারনাল। সেটা হচ্ছে ইন্টারনাল, কিন্তু এদের দুটোই বাইরে বেরিয়ে আসবে তারপর নিষেকটা হবে। এবার স্যার জলটা কেনে ইন্টারনাল, নিলে বলেছে? জলের ক্ষেত্রে জলের সুবিধা যেটা, যদি এই যেতে এদের ক্ষেত্রে ডিম যেটা হয়, এদের বাইরে মানে খোলস থাকে না বললেই চলে, ডিমের যে খোলক আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট সেটা থাকে না, ফলে এই ডিমগুলো যদি মাটিতে পাড়ায় তাহলে সহজে নষ্ট হয়ে যাবে। সেই ড্যামেজ থেকে আটকানোর জন্য তারা জলে পারছে, কিন্তু জলে পারলেও যে ডিম নষ্ট হবে না এমনটা নয়। সেক্ষেত্রে নষ্ট কিভাবে হতে পারে, জলে যে অন্য শিকারী প্রাণী যারা আছে তারা ওই ডিমগুলোকে খেয়ে ফেলতে পারে, অন্য মাছ এসে সেটাকে খেয়ে ফেলতে পারে, সেক্ষেত্রে ওই জন্য তারা গ্যামেট প্রোডাকশনটা সবসময় বেশি সংখ্যায় করে, এই হচ্ছে বিষয়। এবার ইন্টারনাল যদি তুমি দেখো, স্যার ইন্টারনাল, হ্যাঁ বলো। তখন ফিমেলের ক্ষেত্রে যদি ধরেন একটাই তো শুধুমাত্র হবে, কাজে লাগবে, তো ওটাও যদি খেয়ে নেয় তো হবে না, তাহলে ওটা কম না, সংখ্যক তেল। এইসব ব্যাঙের ক্ষেত্রে যদি দেখো সেক্ষেত্রে ওরা কিন্তু ওভাম একটা তৈরি করে না, হিউম্যানের ক্ষেত্রে একটা তৈরি হয়, ওদের একটা হবে ও না, প্রচুর ব্যাঙ আছে হয়তো, ঠিক আছে। ওদের একটা ওভাম তৈরি হয় না, আমাদের ক্ষেত্রে একটা ওভাম প্রোডাকশন হবে, কিন্তু ওদের ক্ষেত্রে তো একটা হবে না। ইন্টারনাল যদি দেখা যায় তাহলে এটা কোথায় হবে, অকার্স অ্যাম্পুলা। ইনসাইড দ্য বডি। অ্যাম্পুলা মানে শুধু হিউম্যান রেসপেক্টে বললে হবে না, আমরা একদম বেসিক চ্যাপ্টার পড়ছি, রিপ্রোডাকশন ইন অর্গানিজম, মানে জীব হিসেবে বলতে হবে তোমাকে। ও যখন হিউম্যান রিপ্রোডাকশন বলবো তখন একদম স্পেসিফিক হিউম্যান দিয়ে বলা ইনসাইড হবে। দ্য বডি। হ্যাঁ, তাহলে ইনসাইড দ্য বডি, অর্গানিজমের বডিতেই হবে। এবার এক্সাম্পল যদি তুমি দেখো তাহলে কি হবে, আমরা এক কথায় বলতে পারি মেনি টেরেস্ট্রিয়াল, তাহলে যারা তোমার স্থলভাগে বসবাস করে, টেরেস্ট্রিয়াল অর্গানিজম মানে স্থলজ প্রাণী যারা আছে তারা বিশেষত ইন্টারনাল ফার্টিলাইজেশনই করে। লাইক কারা হতে পারে, তোমার রেপটাইলস আছে, ম্যামালস আছে। বার্ডস আছে, ম্যামালস। আচ্ছা, এবার ওই মুরগি যখন ডিম পাড়ে তাহলে ওদের ফার্টিলাইজেশন তো ইন্টারনাল, বার্ডস এর মধ্যে পড়ছে মুরগি। মুরগি যখন ডিম, আমরা ছোটবেলায় মানে তখন তো সে মোমবাতি বা ল্যাম্প ছিল, ল্যাম্পের আলোতে দেখলে একটা চোখের মতন একটা গোল অংশ দেখা যেত, ওইটা থেকে বোঝা যেত যে এই ডিমটা থেকে বাচ্চা হবে। সেটাই সেই ধাড়ি মুরগি যেটা হয় বা বড় মুরগি তার কাছে দেওয়া হতো, সে যখন ইনকিউবেশন বা ডিমে তা দেওয়া বলে সেটা করলে সেইগুলো থেকে বাচ্চা হতো। কিন্তু বাকি যেগুলোতে ওইটা দেখতে পাওয়া যেত না সেইগুলোতে কিন্তু বাচ্চা হয় না, সেইগুলো খেয়ে ফেলা হতো। তো এক্ষেত্রে আসলে যেগুলো আমরা চোখের মতন একটা পোর্শন দেখতে পারতাম ওগুলো হচ্ছে ফার্টিলাইজড এগ, আর যে ডিমগুলো ওরকম পোর্শন ছিল না সেগুলো হচ্ছে আনফার্টিলাইজড এগ। তার মানে মুরগি যখন ডিম পাড়ছে সেটা ফার্টিলাইজ হতেও পারে, আনফার্টিলাইজ হতেও পারে। তার মানে মোরগের সঙ্গে মুরগির মেটিং হোক বা না হোক ডিম সে পারবেই। আমাদের একটা ভুল ধারণা থাকতে পারে যে মোরগ মুরগির মেটিং হলে তারপরে সে ডিম পাড়ে, এটা ভুল কথা। মোরগের সঙ্গে মুরগির দেখা না হলেও তার যখন ম্যাচুরিটি হয়ে যাবে, রিপ্রোডাক্টিভ ফেজ চলে আসবে, সে কিন্তু ডিম পাড়তে থাকবে। সেই ডিমটা যদি মোরগের সঙ্গে মেটিং না হয় তাহলে ফার্টিলাইজ হবে না, বোঝা গেছে? তাহলে তার ভিতরে কিন্তু ওভাম ফর্মেশন হচ্ছে। যখন মোরগের সঙ্গে মুরগির মেটিংটা হলো সেক্ষেত্রে ওই ওভাম গুলো ফার্টিলাইজ হচ্ছে কিভাবে, এই যে বডির মধ্যে ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে, তারপর যে ডিমটা আসছে সেই ডিমের কিন্তু বাচ্চা হবে। তার মানে মুরগির সব ডিম ওই কারণে বাচ্চা হয় না। তাহলে যে ডিমটা পারছে সেটা কিন্তু ফার্টিলাইজ হতে পারে, আনফার্টিলাইজও হতে পারে।
যদি মেটিং হয় তাহলে যে ডিমগুলো হবে সেগুলো ফার্টিলাইজ হবে, আর যদি মেটিং না হয় সে মুরগি কিন্তু ডিম দেবে কিন্তু সেগুলো আনফার্টিলাইজ হবে। বোঝা গেছে এই বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হিউম্যানের ক্ষেত্রেও তো তাই। যখন হিউম্যানের ক্ষেত্রে কি হচ্ছে, এমনি ওভামগুলো প্রত্যেক মাসে রিলিজ হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ডের সঙ্গে, কিন্তু হ্যাঁ যে স্যার। মাসে মেটিং হলো এবং সেখানে ফার্টিলাইজেশন হয়ে গেল তখন কিন্তু সেই ওভামটা আর বাইরে বেরিয়ে এলো না, কারণ আমরা তো ওভিপ্রাস না ভিভিপ্রাস। আমরা এই বিষয়টা পরে আসবো। ওভিপ্রাস ভিভিপ্রাস, মানে ডিম দেয় বাচ্চা দেয়, আর কেউ আছে ডিম বাচ্চা দুটোই দেয়। তো সেই জায়গাটার জন্য হিউম্যানের সঙ্গে এরা আলাদা, কিন্তু ফার্টিলাইজেশনটা কিন্তু ইন্টারনালি হবে। এবার হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। আমরা যে কথাগুলো বলছি এই বেসিক জিনিসের উপর ভিত্তি করে তোমাকে প্লান্ট রিপ্রোডাকশন বলো বা হিউম্যান রিপ্রোডাকশনটা পড়তে হবে। সেই জন্য আমরা একদম বেসিক, যেহেতু এটা বেসিক চ্যাপ্টার রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেই জন্য আমরা এখানে টার্মিনোলজি মানে এইগুলো এখানে জানা হবে। এগুলোর অ্যাপ্লাই বা এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস পাবে যখন স্পেসিফিক প্লান্টের যে রিপ্রোডাকশন প্রসেস আছে আর হিউম্যানের আছে সেখান থেকে জানতে পারবে। তো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, তাহলে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট কি হবে বলো? তো স্যার জাইগোট হয়ে জাইগোট ফর্মেশন হবে। জাইগোট ফর্মেশন ডেভেলপমেন্ট। অ্যাটেন্স। আর ডেভেলপমেন্টটাকে আমরা এক কথায় বলতে পারি এমব্রায়োজেনেসিস। ঠিক আছে, এমব্রায়োজেনেসিস এই ঘটনা ঘটবে। এবার তুমি জাইগোট যদি দেখো তাহলে এখানে জাইগোটের মধ্যে মানে জাইগোটটাকে কি বলা Hello? যেতে পারে? ভাইটাল লিঙ্ক বলা যেতে পারে। বোঝা গেছে? কার কার মধ্যে? স্পিসিস এর কন্টিনিউটি বিটুইন অর্গানিজমস অফ ওয়ান জেনারেশন এন্ড দ্য নেক্সট, মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন হওয়ার মধ্যে আমরা যে লিঙ্ক পড়ি না, মিসিং লিঙ্কিং পড়ি, তাহলে জাইগোটটাকে লিঙ্ক বলা যেতে পারে। তার মানে এরা যদি প্যারেন্ট হয়, প্যারেন্ট, তাহলে একটা মেল প্যারেন্ট হবে একটা ফিমেল প্যারেন্ট। তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হয়েছে? মেল গ্যামেট। এখান থেকে তৈরি হয়েছে ফিমেল গেম। ফিমেল গ্যামেট, মিলিত হলো জাইগোট। জাইগোট। এই জাইগোট থেকে আবার কি হবে? আবার অফস্প্রিং হবে। তাহলে এই অফস্প্রিংটার মধ্যে এই প্যারেন্টের মধ্যে তার মানে বাবা মা এবং সন্তানের মধ্যে লিঙ্কটা কে করছে? জাইগোট। তার মানে জাইগোটটাকে বলা যেতে পারে একটা ভাইটাল, এটা হচ্ছে ভাইটাল লিঙ্ক বিটুইন প্যারেন্ট এন্ড অফস্প্রিং। এক কথায় খুব সিম্পলি যদি বলা যায় যে বাবা মায়ের সঙ্গে সন্তানের মাঝখানে যে মেন লিঙ্কের কাজ করে সেটা কিন্তু জাইগোট। জাইগোট ফর্মেশন না হওয়া পর্যন্ত কিন্তু অফস্প্রিং তৈরি হয় না। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি আগে যেটা বলেছি যে জাইগোটটা ফর্মেশন হবে সেটা কিন্তু সিঙ্গেল সেল অবস্থায় তৈরি হবে, তারপরে এবার এমব্রায়োজেনেসিস যখন হবে তখন সে সংখ্যায় বাড়াটা থেকে শুরু করে সবকিছু হবে। তাহলে এমব্রায়োজেনেসিসটা যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে এক কথায় প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। এমব্রায়ো ফ্রম জাইগোট, অর্থাৎ জাইগোটটা ধীরে ধীরে যে বড় হবে সেই প্রসেসটাকেই আমরা বলতে পারি এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস দুভাবে হতে পারে, একটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে, মাইটোটিক সেল ডিভিশন, আর আর একটা কি ঘটবে? সেল ডিফারেন্সিয়েশন। তাহলে মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে প্রথমে অসংখ্য কোষ তৈরি হবে, মরুলা ব্লাস্টার গাছপালা পর্বত তৈরি হবে। তারপর সেল ডিফারেন্সিয়েশন মানে কি? আমাদের কোন কোষ কোন অঙ্গ তৈরি করবে, কে ফুসফুস তৈরি করবে, কে কিডনি তৈরি করবে, কে হার্ট তৈরি করবে, কে চুল তৈরি করবে, তাহলে প্রত্যেকটা কোষ প্রত্যেকটা কাজের জন্য নিয়োজিত হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন। মানে প্রথমে তো সব কোষ একই, কিন্তু সেই কোষগুলো ধীরে ধীরে তাদের ফেট তৈরি হয়ে যাবে যে কোন কোষ থেকে কোন ধরনের অঙ্গ তৈরি হবে, সেটাকেই বলা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন। তাহলে এই দুটোর মাধ্যমেই একটা এমব্রায়ো ধীরে ধীরে বড় হয়। তাহলে তুমি 0 থেকে একদম 9 মান্থ পর্যন্ত একটা বাচ্চার বড় হওয়া যদি দেখো, সেখানে দুটো ঘটনায় মেনলি ঘটে, একটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন, একটা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন। এই দুটো ঘটনার মাধ্যমে কিন্তু এমব্রায়োজেনেসিসটা হবে। এবার এই এমব্রায়োজেনেসিস যেটা সেটা কেমন ভাবে হয় তার উপর ডিপেন্ড করে আমরা টাইপস যদি দেখি, টাইপস অফ এমব্রায়োজেনেসিস। তাহলে এক কথায়
এমব্রো ডেভেলপমেন্ট হচ্ছে জাইগোট থেকে, তাহলে ডেভেলপমেন্টের সময় কি ঘটনা ঘটছে তার উপর বেস করে আমরা এমব্রোজেনেসিসের টাইপ বলতে পারো বা জীবের অর্গানিজমের টাইপ বলতে পারো। টাইপস অফ হচ্ছে টাইপস অফ অর্গানিজম অন দা বেসিস অফ এমব্রোজেনেসিস, অর্থাৎ কোন কার টাইপ দেখবো, জীবের প্রকার দেবো কার উপর ভিত্তি করে এমব্রোজেনেসিস, অর্থাৎ ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে তার উপর ভিত্তি করে জীবের প্রকারটা দেখবো। তাহলে কি কি ধরনের পাওয়া যেতে পারে, তাহলে প্রথমে আমরা বললাম যে ওভিপ্রাস, আমরা এখানে মেনলি অ্যানিমালটাকে গুরুত্ব দেবো, ঠিক আছে, ওভিপ্রাস অ্যানিমালস। তাহলে ওভিপ্রাস অ্যানিমাল কারা হবে, প্রথমত কি করবে তারা, প্রডিউস এগ, তাহলে এটা ডিম দেবে, যে ডিমটা কি হবে আফটার মানে দেহের বাইরে আসার পরে হ্যাচ হবে। অভিপ্রায় যারা হয় বা পাখি যদি তুমি দেখো তাহলে কি করবে, তারা যে ডিমটা পারছে যদি পুরুষের সঙ্গে মেটিং হয় তবেই সেটা নিষিক্ত হবে, আর না হলে নিষিক্ত হবে না, আনফার্টিলাইজ এগ বা ডিম সেটা বাইরে বেরিয়ে যাবে। এবার এরা ডিম তৈরি করলো, এবার এই ডিমটার প্রোডাকশন হওয়ার প্রডিউস এগস এন্ড হ্যাচ হবে কোথায়, আউটসাইড দ্য বডি, আউটসাইড দ্য বডি, দেহের বাইরে আসার পরে তারপর সেটাকে হ্যাচিং করবে, তারপর সেখান থেকে অফস্প্রিং তৈরি হবে। সেই জন্য এটা হচ্ছে হ্যাচিং মানে হচ্ছে ওই ডিম ফোটা। পাখি যখন ডিম পারছে তারপর সেই বাসায় বসে আছে তেবে মানে সেখানে টেম্পারেচার ক্রিয়েট করে, আমরা পোল্ট্রি মুরগির ক্ষেত্রে যদি দেখি সেখানে ইনকিউবেশন করা হয় বলে, ইনকিউবেশন একটা অপটিমাম টেম্পারেচার দিলেই ডিমগুলো থেকে বাচ্চা বেরিয়ে আসে। সেই জন্য আমরা সেখানে মুরগি ব্যবহার করি না, সেখানে ইনকিউবেটর ব্যবহার করে ডিম ফুটে বাচ্চা তৈরি করা হয়। তাহলে এখানে সেই হ্যাচ মানে হচ্ছে হ্যাচিং করা, বা সেটা হচ্ছে ডিম ফোটা এক কথায়। তাহলে ডিমটা তৈরি, এরা হচ্ছে ওভিপ্রাস মানে ডিম পারবে এবং তাদের ডিমটা দেহ থেকে বাইরে বেরিয়ে আসবে, তারপর সেটাকে হ্যাচিং করলে সেখান থেকে অফস্প্রিং তৈরি হয়ে যাবে। এবারে এরা যে ডিমটা পাচ্ছে লে, যেটা আমি বললাম একটু আগে, আইদার ফার্টিলাইজ, মুরগির ক্ষেত্রে যেমন বলছিলাম ফার্টিলাইজড অর আনফার্টিলাইজড এগ। তাহলে এরা ডিমটা পারলো সেটা ফার্টিলাইজ হতে পারে, আনফার্টিলাইজ হতে পারে। ফার্টিলাইজেশন কিন্তু ইন্টারনাল, নিষেকটা হচ্ছে ভিতরে, কিন্তু ডিম যেটা পারছে নিষেক হওয়ার আগেও হতে পারে, নিষেক হওয়ার পরেও হতে পারে, ওই জন্য সেটা ফার্টিলাইজ এগও হতে পারে, আনফার্টিলাইজ এগও হতে পারে। তার মানে আমরা মুরগির ডিম দু রকমই পাই, ফার্টিলাইজও পেতে পারি, আনফার্টিলাইজও পেতে পারি। অনেকের ধারণা যে বাড়িতে মোরগ না পুষলে ডিম পারবে না মুরগি, এটা ভুল ধারণা। মোরগ পুষলে কি হবে, ওই ডিম থেকে তুমি আবার বাচ্চা তৈরি করতে পারো, কারণ তারা ফার্টিলাইজ হবে, এটাই হচ্ছে যে তফাৎ। তাহলে এরা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। এবারে যে ফার্টিলাইজেশনের কথাটা আমি বলবো, তাহলে কি হতে পারে, মে আন্ডারগো তোমার এক্সটার্নাল আর ইন্টারনাল ফার্টিলাইজেশন, এক্সটার্নাল আর ইন্টারনাল। এই জায়গাটা বলো কি বুঝলে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে, ইন্টারনাল ফার্টিলাইজেশন হবে। এক্সটার্নাল আমি এখানে লিখে দিলাম ফ্রগ, ইন্টারনাল ফার্টিলাইজেশন আমি এখানে লিখে দিলাম তোমার হেন, হবে তো? ডিম পাচ্ছে তো, হবে। ব্যাঙেও ডিম পাচ্ছে, মুরগিও ডিম হ্যাঁ। পাচ্ছে, কিন্তু ব্যাঙের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল আর মুরগির ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা ইন্টারনাল। তার মানে যারা অভিপ্রাস মানে যারা ডিম পাড়ে, তাহলে ডিম পাড়ে ঠিক আছে সেই হিসেবে অভিপ্রাস, কিন্তু তাদের ফার্টিলাইজেশনটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, ঠিক আছে। আর তারা যে ডিম পাড়বে ফার্টিলাইজ হতে পারে, আনফার্টিলাইজ হতে পারে। এবার ব্যাঙের ক্ষেত্রে যে ডিমটা হবে সেটা সবসময় কি হবে, আনফার্টিলাইজ। মুরগির ক্ষেত্রে যদি তুমি বিচার করো তাহলে সেটা ফার্টিলাইজ হয়েও আসতে পারে, আনফার্টিলাইজ অবস্থায়ও আসতে পারে, কিন্তু ব্যাঙের ক্ষেত্রে যে ডিমটা আসবে সেটা সবসময় কি হবে, আনফার্টিলাইজ, কারণ তার ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা বাইরে এলে তারপর এক্সটার্নালে হবে। হয়। তার মানে তাদের সবসময় যেহেতু এক্সটার্নাল ফার্টিলাইজেশন, তাহলে তারা সবসময় আনফার্টিলাইজ একটাই দেবে জলে, পরে ফার্টিলাইজ হবে। কিন্তু মুরগির ক্ষেত্রে মানে তোমার ফার্টিলাইজ হতে পারে, আনফার্টিলাইজও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ স্যার।
তাহলে এখানে ডেভেলপমেন্ট যেটা হবে তাহলে ফিমেল বডির বাইরে হবে, কিন্তু যেহেতু ডিম পাচ্ছে তাহলে সেটা ফার্টিলাইজেশন ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, যে ডিমটা এলো হ্যাচিং যখন হবে তাহলে সেটা কিন্তু দেহের মধ্যে হচ্ছে না, সেটাই হচ্ছে মূল তফাৎ। ওই জন্য এটা হচ্ছে ওভিপেরাস। এবার যদি আমরা চলে আসি ভিভিপ্রাস। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এমব্রায়ো জিনিসটা স্যার জাইগোট থেকে এমব্রায়ো ফরমেশন প্রসেস না স্যার, এমব্রায়োটার ডেভেলপমেন্টের কোনটা স্যার? জাইগোটটা ধীরে ধীরে এমব্রায়োয় পরিণত হবে, তার যে ডিটেল প্রসেস সেটাকে এমব্রায়োজেনেসিস বলা হবে। জাইগোট থেকে জার্নি করে এমব্রায়ো ডেভেলপমেন্ট পর্যন্ত, শুধু এমব্রায়ো ফরমেশন না, মানে এমব্রায়ো মানে কি, সেখানে প্রথমে মোরুলা হবে, তারপর ব্লাস্টুলা হবে, তারপর গ্যাস্ট্রুলা হবে, ঠিক আছে? তারপর সেখানে গ্যাস্ট্রুলা মানে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তৈরি হবে। এক একটা লেয়ার আমাদের শরীরের সমস্ত অঙ্গ তৈরি করবে, করার পর আলটিমেটলি একটা অফস্প্রিং তৈরি হয়ে যাবে, ঠিক আছে? যেটাকে ফিটাস বলা হবে, তখন ভ্রূণ বলা হবে, ঠিক আছে? এই টোটাল প্রসেসটাকে বলে এমব্রায়োজেনেসিস। জাইগোট মানে একটা সেল থেকে মাল্টিসেলুলার এমব্রায়ো ফর্মেশন পর্যন্তই হচ্ছে এমব্রায়োজেনেসিস তুমি বলতে পারো। এবার ভিভিপ্রাস কারা হবে? আমরা বলতে পারি যে অ্যানিমালস দ্যাট গিভ বার্থ, যারা জন্ম দেবে টু ডেভেলপ লাইভ ইয়ং ইন্ডিভিজুয়াল। তাহলে কি হচ্ছে, অ্যানিমালস দ্যাট গিভস বার্থ টু ডেভেলপ লাইভ ইয়ং ইন্ডিভিজুয়াল, মানে এখান থেকে একদম পরিণত বাচ্চা তৈরি হয়ে চলে আসবে, সেই এরকম বাচ্চা জন্ম দেবে, সেটাকেই বলা হচ্ছে ভিভিপ্রাস, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইয়ং ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে সেটা দেখছি, কিন্তু ডিমের ক্ষেত্রে বাইরে এসে পরে সেখান থেকে ইয়ং ইন্ডিভিজুয়াল তৈরি হবে, কিন্তু সেটা বাইরে, শরীরের বাইরে, আর এখানে শরীরের ভিতরেই হচ্ছে। এবং বাচ্চা যেটা তৈরি হলো, অর্থাৎ ইন্টারনাল ফার্টিলাইজেশন তো হচ্ছেই, একই সঙ্গে ফার্টিলাইজেশন হওয়ার পর সেটা মায়ের গর্ভে থেকে যাচ্ছে, প্লাসেন্টা ফর্মেশন হচ্ছে, সেখান থেকে সে মায়ের থেকে সমস্ত পুষ্টি নিয়ে বড় হচ্ছে, সেই জন্য এরা হচ্ছে ভিভিপ্রাস। তাহলে এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা অলওয়েজ কি হবে, আন্ডারগো ইন্টারনাল, ইন্টারনাল ফার্টিলাইজেশন। সবসময় ইন্টারনাল ফার্টিলাইজেশন হবে এদের ক্ষেত্রে, ঠিক আছে? আর বলা যেতে পারে ডেভেলপমেন্ট যারা যেটা হবে, ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট, তাহলে জাইগোট যেটা বড় হচ্ছে, ডেভেলপমেন্ট অফ জাইগোট যেটা তুমি দেখো অকার্স ইনসাইড দ্য ফিমেল। তাহলে আগেরটাই তুমি লিখে দিতে পারো যে আউটসাইড ফিমেল হতে পারে, অর্থাৎ ফিমেল বডির বাইরে হয়, আর এটা সবসময় ফিমেল বডির মধ্যে হবে। তাহলে এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে মেনলি পড়ছে, ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে এবং ফিমেল বডিতে হচ্ছে, তাহলে সমস্ত দায়ভার কিন্তু ফিমেলের, বোঝা গেছে? তাহলে ফার্টিলাইজেশন থেকে শুরু করে সবকিছু, এটা হচ্ছে ভিভিপ্রাস। এরপরে আর কি আছে, আর আমরা এখানে আরেকটা লিখে দিতে পারি, যেহেতু ওভিপ্রাস, তাহলে এরা যখন বড় হবে, একটা ডিমের মধ্যে কুসুম কেন থাকবে? তাহলে আমরা বলতে পারি ওভিপ্রাস যারা, তাদের ক্ষেত্রে এমব্রায়ো তোমার রিসিভস নিউট্রিয়েন্ট, পুষ্টি নেবে কোথা থেকে, ফ্রম ইয়ক। দেখবে ডিমের মানে মুরগি ডিম দিয়ে পাখি ডিম, এই ডিমগুলোতে সব থেকে বেশি পরিমাণে কুসুম থাকে, কারণ কুসুমের মধ্যেই তোমার স্টোরড এনার্জি রয়েছে, ফসফোলিপিড আছে, প্রোটিন আছে, তাহলে সেখান থেকেই কিন্তু সেই পুষ্টি উপাদান নিয়ে সেখান থেকে নতুন বাচ্চা তৈরি হবে। অর্থাৎ মায়ের সঙ্গে তার যেহেতু কোনো কানেকশন নেই, তাহলে ওই এমব্রায়ো বড় হতে গেলে যা পুষ্টি নেবে সেটা কুসুম থেকে নিতে হবে, ইয়ক থেকে। কিন্তু আমাদের ভিভিপ্রাসের ক্ষেত্রে যদি দেখো, সেক্ষেত্রে মায়ের সঙ্গে তার প্লাসেন্টার যোগাযোগ, সরাসরি সে শিকড়ের সাহায্যে পুষ্টি উপাদান মায়ের কাছ থেকে নিয়ে নিচ্ছে, কিন্তু এরা তো ডিমটা মায়ের শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর মায়ের সঙ্গে কানেকশন নেই, মা খুব বেশি হলে তাপমাত্রা দিয়ে ইনকিউবেশন করতে পারে, কিন্তু ওই ভিতরে বাচ্চাটা যখন বড় হচ্ছে, ওই জাইগোটটা ধীরে ধীরে
এমব্রায়োতে পরিণত হচ্ছে, তাহলে সেটা হতে গেলে পুষ্টি লাগবে, তো তাহলে সেই পুষ্টিটা কোথা থেকে নেবে? ইয়ক থেকে নেবে। তাহলে এদের ক্ষেত্রে সার্ভাইভাল চান্স ফ্যাক্টর যদি তুমি দেখো, সেটা কি হবে? লেস হবে, কম হবে। তাহলে কাদের দেখা যাবে? তুমি এক্সাম্পল যদি নাও, তাহলে এর মধ্যে কারা কারা আসবে বলো? বার্ডস, রেপটাইলস, মোস্ট, ফিশ, বেশিরভাগ মাছ বলতে পারো, ইনসেক্ট, পতঙ্গরাও ডিম পাড়ে, ঠিক আছে? প্রচুর এক্সাম্পল আছে। সার্ভাইভাল ওটা একবার বললাম তো স্যার, সার্ভাইভাল সার্ভাইভাল চান্স লেস, যারা ডিম পাড়ে সেক্ষেত্রে কি হচ্ছে? নিউট্রিটিভ মেটেরিয়ালটা হিউম্যানের ক্ষেত্রে যদি ফার্টিলাইজেশন হয়, জাইগোট ফর্মেশন হয়, তাহলে সেখান থেকে একটা ইয়ং ইন্ডিভিজুয়াল তুমি পাবেই। এবার বাই চান্স সে কোনো কারণে হয়তো মিসক্যারেজ হয়ে গেল, তার সন্তানের গর্ভে মারা গেল, এটা আলাদা ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে 10টা ডিম পারলে 10টা থেকেই 10টা বাচ্চা হবে না, অর্থাৎ সবকটা থেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল ফর্মেশন হয় না, কারণ সব ডিমের মধ্যে দেখা যাচ্ছে মানে সে ঠিক পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট সে পায়নি, ফলে সেই ডিম থেকে বাচ্চাটা হলো না। তাহলে সেই জন্য এদের ক্ষেত্রে, বা যে বাচ্চাটা হলো সেটা অপুষ্টি নিয়ে হলো, ফলে দেখা যাচ্ছে 10টা ডিম হলো, 10টা ডিম থেকে তুমি 5টা বা 8টা বাচ্চা পেয়েছো, তার মধ্যে আলটিমেটলি বেঁচে থাকছে হয়তো 3টে বাচ্চা। তার মানে তাদের সার্ভাইভাল চান্সটা কম হয়, মানে বেঁচে থাকার যে সম্ভাবনা সেটা সবসময় কম হবে ওভিপ্রাস অ্যানিমালের ক্ষেত্রে। ওই জন্য তারা বেশি বেশি ডিম দেয়, দেখা যাচ্ছে 10টা বা 5টা ডিম দিল, সেখান থেকে আলটিমেটলি বাচ্চা হয়তো সে 3টে পেল, ঠিক আছে? ভিভিপ্রাসের ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি এমব্রায়ো ভ্রূণ যে হবে, তাহলে কি করবে? রিসিভস নিউট্রিয়েন্ট, পুষ্টি কোথা থেকে নেবে? ফ্রম দ্য মাদার থ্রু প্লাসেন্টা। আর প্লাসেন্টার আবার টাইপস আছে, প্লাসেন্টার মাধ্যমে নেবে, কিন্তু প্লাসেন্টা যদি ট্রু প্লাসেন্টা হয়, কাঙ্গারু ক্ষেত্রে যদি দেখো সেক্ষেত্রে প্লাসেন্টাটা ফলস হয়, অর্থাৎ তারা ইনম্যাচিওর বা অপরিণত বাচ্চা প্রসব করে, কিন্তু হিউম্যান পরিণত বাচ্চা প্রসব করে, ঠিক আছে? তো যাই হোক, প্লাসেন্টার মাধ্যমে নেবে, মানে মায়ের সঙ্গে প্লাসেন্টার একটা কানেকশন থাকবে, সেটা ট্রু প্লাসেন্টা হতে পারে, ফলস হতে পারে, মোটামুটি মায়ের থেকে পুষ্টি উপাদানটা নেবে। এদের ক্ষেত্রে সার্ভাইভাল চান্সটা এটা কি হবে? মোর। এদের সার্ভাইভাল চান্স তুমি যদি দেখো সেটা বেশি হবে। এক্সাম্পল যদি দাও, এক্সাম্পল কি হবে? ইনক্লুডিং মোস্ট ম্যামালস, স্তন্যপায়ী যত আছে মোটামুটি বেশিরভাগই ভিভিপ্রাস, কিছু ব্যতিক্রম আছে, বলো এক্সাম্পল বলো দেখি। হংসচঞ্চু। হ্যাঁ, প্লাটিপাস আছে। প্লাটিপাস। তাহলে তারা হচ্ছে ডিম পাড়ছে ম্যামালস হওয়া সত্ত্বেও। এবার ওভো ভিভিপ্রাস যদি আমরা দেখি, বলো ওভো ভিভিপ্রাস কি হবে? ওভো ভিভিপেরাস দুটাই নাকি স্যার পাঠায় ডিমও? এরা ডিম পারবে, কিন্তু ডিমের হ্যাচিংটা বডির মধ্যে হবে, বুঝে গেছে? তাহলে এদের ক্ষেত্রে মূল যে ইন্টারেস্টিং ব্যাপার, দে প্রডিউস এগ, তারা ডিম পারবে, ঠিক আছে, বাট ইনস্টেড অফ লেইং, ডিম পারবে না, ঠিক আছে? ডিম পাড়া বাদে তারা কি করবে? দা এগ, ডিমটা তাদের শরীর থেকে বেরিয়ে আসবে না, যেটা ভিভিপ্রাসের ক্ষেত্রে হচ্ছিল। দা এগস, সেই ডিমটাই কি হবে? ডেভেলপড ভ্রূণ তৈরি হবে। উইদিন দ্য মাদার্স বডি, মাদার্স বডি। তার মানে এটা ডিম পাড়ে, কিন্তু ডিমটা দেহের বাইরে বেরোবে না, সেটা মায়ের শরীরের থেকেই ডেভেলপড হবে, কিন্তু প্লাসেন্টা তৈরি হবে না। কিন্তু প্লাসেন্টা তৈরি করলেই তখন ভিভিপ্রাস, মানে পরিণত বাচ্চা প্রসব করছে। তার মানে আমরা এইটা আর এইটা থেকে কনফিউশন করতে পারি, যে হিউম্যানও বাচ্চা পাচ্ছে, এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখছি সেও বাচ্চা পাচ্ছে, তাহলে এই দুটো মনে হতে পারে ভিভিপ্রাস,
কিন্তু এরা ডিম পাড়ে, কিন্তু সেই ডিমটা দেহের বাইরে বার করে না দিয়ে প্রোটেকশনের জন্য তাদের দেহের মধ্যেই ডিমটা রেখে দেবে, সেই ডিমটা সেখানে ডেভেলপ হবে, বাচ্চা হলে তারপর বেরিয়ে আসবে। কিন্তু এখানে প্লাসেন্টা ফর্মেশন হয় না, সেই জন্য আমরা ভি প্লাস বলবো না। অর্থাৎ মায়ের থেকে পুষ্টি কিন্তু নেবে না, মূল যে ডিফারেন্স, এরা মায়ের থেকে পুষ্টি নেবে না। তাহলে কি হচ্ছে, লাস্ট লাইনটা ওটা কি বলেছেন, এটা ডেভেলপড যে উইদাউট না উইদিন, ঠিক আছে। তাহলে ডেভেলপড উইদিন মাদার্স বডি, তাহলে এরা মায়ের শরীরের মধ্যেই হচ্ছে। তার মানে এক কথায় দ্য এগস হ্যাচ উইদিন মাদার্স বডি। হ্যাচিংটা আগেটা বাইরে চলে আসছিল, আর এখন হ্যাচিংটা মায়ের শরীরের মধ্যে হচ্ছে। তাহলে এইটা আর এটা কনফিউশন করলে হবে না। ভিভি প্লাস মানে সে ডিম প্রোডাকশন করেছে ঠিক, ওভামটাকে একদিকে ডিম বলা যেতে পারে, কিন্তু সেই ডিমটা ফার্টিলাইজ হবে বডির মধ্যেই হবে, ইন্টারনাল ফার্টিলাইজেশন, তারপর তার ডেভেলপমেন্ট বডির মধ্যেই হবে, এবং তার সঙ্গে মায়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, সরাসরি মায়ের থেকে পুষ্টি নেবে। আর ওভো ভিভি প্লাসের ক্ষেত্রে কি, ওভো মানে সেখানে ওভাম মানে ডিম তৈরি হচ্ছে, আর ভিভি প্লাস মানে সেখানে ডেভেলপমেন্টটা হচ্ছে, কিন্তু ডেভেলপমেন্টটা সেই ডিমের ভিতরে কুসুম থেকেই পুষ্টি নিয়ে তারা করছে। তার মানে এক্ষেত্রে ডিম পারলেও ডিমটা মায়ের শরীরের মধ্যে ডেভেলপ হচ্ছে বা হ্যাচিং হচ্ছে, কিন্তু মায়ের সঙ্গে কিন্তু ওই বাচ্চার সরাসরি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র মা কি করছে, ডিমটা তার শরীরের মধ্যে রাখছে, ডেভেলপমেন্টটা শরীরের মধ্যে হয়ে তারপর বাচ্চাটা বাইরে চলে আসছে। তার মানে এরাও বাচ্চা দিচ্ছে, কিন্তু সেটা ডিম থেকে বাচ্চা তৈরি হচ্ছে তার শরীরের মধ্যে, সেই ডেভেলপমেন্টটা শরীরের মধ্যে হয়ে যাচ্ছে, তারপর বাচ্চাটা বেরিয়ে আসছে। কিন্তু এখানে প্লাসেন্টা ফর্মেশনের কোনো প্রশ্ন কিন্তু থাকছে না। এখানেও কি হবে, যে এমব্রায়ো তৈরি হচ্ছে, রিসিভস নিউট্রিয়েন্ট, তাহলে এরাও নিউট্রিয়েন্ট যেটা নেবে, যে নিউট্রিয়েন্টটা পাচ্ছে কোথা থেকে পাবে, ফ্রম ইয়ক স্টোরড ইন এগ। তাহলে ডিমের মধ্যে যে কুসুম আছে সেখান থেকেই পুষ্টিটা নিল। তার মানে অভিপ্রাসের থেকে ভিভিপ্রাসের সামান্য তফাৎ কি, ওরা ডিম পাড়বে, ডিমটা বাইরে আসবে, ডিমটা হ্যাচিং হবে, তারপর বাচ্চা হবে। আর এরা ডিম পাড়বে, ডিমের হ্যাচিংটা মায়ের শরীরের মধ্যেই হবে, কিন্তু পুষ্টি ডিম থেকেই নেবে, মানে যেটা বাইরে ঘটছে সেটা ভিতরে ঘটছে, এছাড়া আর কোনো ডিফারেন্স কিন্তু এখানে নেই। এক্সাম্পল কি হবে বলো, ওভোভিপ্রাস যদি আমরা দেখি, হাঙ্গর হবে। তাহলে আমরা এখানে শার্কের কথা বলতে পারি, শার্ক আছে, তারপরে তোমার স্করপিয়ন হবে তো, কাঁকড়া বিছা। হ্যাঁ হ্যাঁ হবে স্যার। তাহলে এরা বাচ্চা যখন প্রসব করে মনে হবে যেন বাচ্চা পাচ্ছে, কিন্তু আসলে তা না, ডিমই পেড়েছে, কিন্তু ডিমটা ডেভেলপমেন্টটা মানে ডিমটা হ্যাচিংটা মায়ের শরীরের মধ্যে হয়েছে। তাহলে এরাই হচ্ছে ওভোভিভিপ্রাস, ঠিক আছে। এবার ক্লিভেজ অফ জাইগোট যদি তুমি দেখো, ক্লিভেজ অফ জাইগোট মানে এটা কিন্তু সেই পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যেই পড়ছে। আমরা তো ওখানে কিভাবে এমব্রায়োজেনেসিস হচ্ছে তার উপর ভিত্তি করে 3 ধরনের জীব পেয়ে গেলাম, ওভিপ্রাস, ভিভিপ্রাস আর ওভোভিভিপ্রাস। আর তারপরে এবারে ক্লিভেজ যখন হবে জাইগোটের, সেটা হচ্ছে এক কথায় মাইটোটিক ডিভিশনটাই হচ্ছে। তাহলে ক্লিভেজ যখন হয়, তাহলে এখানে প্রথমে জাইগোট আছে, জাইগোট হচ্ছে তোমার সিঙ্গেল সেল। জাইগোটের পরে তুমি যদি দেখো, তাহলে এখান থেকে আমরা মরুলা পাবো, তারপরে পাবো ব্লাস্টুলা, তারপরে পাবো গ্যাস্ট্রুলা। তাহলে জাইগোট যখন হবে সিঙ্গেল সেল, এটা ডিপ্লয়েড হবে হয়েছে ফার্টিলাইজেশনের মাধ্যমে, তারপরে এদের যখন ডিভিশন হবে, তাহলে এখানে প্রথমে ক্লিভেজ যখন হয় এরকম হলো, এইভাবে সেল সংখ্যা বাড়তে বাড়তে যখন 16 সেল হয়ে যাবে, 16 সেল 16টা কোষ, তখন তার নাম হবে মরুলা। তারপরে এখান থেকে যখন সেটা বেড়ে গিয়ে 32 থেকে 64টা সেল হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে ব্লাস্টুলা। এবং ব্লাস্টুলা যখন হবে, তখন ভিতরে এরকম একটা সেল এরকম থাকবে, ক্যাভিটি তৈরি হবে, যেটাকে ব্লাস্টোসিল বলা হবে, ডেভেলপমেন্টে ওটা পেয়ে যাবে। তারপরে এখান থেকে গ্যাসগুলো যখন তৈরি হবে, তখন এখানে 3টে জার্ম লেয়ার তৈরি হবে। এর মধ্যে তুমি কি পাবে, জার্ম লেয়ার, কি কি, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আর একটোডার্ম থেকে প্রথমে আমাদের নার্ভাস সিস্টেমটা ফর্মেশন হয়, ঠিক আছে। আমরা যদি দেখি, তাহলে এখানে কি কি পাচ্ছি আমরা, একটোডার্ম, মেসোডার্ম আর
এন্ডোডার্ম। এন্ডোডার্ম, এক্টোডার্ম থেকে আমাদের কি তৈরি হবে? ফার্স্ট নার্ভাস নখ। সিস্টেম, নার্ভাস নখ, চুল। সিস্টেম, সেগুলো তো হবেই। তার মানে আমাদের প্রথম যে ফরমেশন হয় সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। আমাদের বডিতে প্রথম যে সিস্টেম তৈরি হয় নার্ভাস সিস্টেম, আর শেষে যদি দেখা যায় তাহলে লাস্ট যদি তুমি দেখো লাস্ট ফরমেশন হয় আমাদের রেসপিরেটরি সিস্টেম। এটার জন্যই একটা সমস্যা দেখা যায় বাচ্চা যদি আগে হয়ে যায়। প্রিম্যাচিওর বাচ্চা যদি জন্মায়, অর্থাৎ 6 মাস 7 মাসে বাচ্চা হয়ে গেল, সেক্ষেত্রে বাচ্চাটাকে ভেন্টিলেশনে রাখতে হয় বা আইসিইউতে রাখতে হয়। তার কারণ কি কি বলা যেতে পারে? এটা হচ্ছে মূল কারণ। প্রথমে নার্ভাস সিস্টেম ফরমেশন হয়, মানে সেটা গেল। ম্যাচিওর হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেম লাংস, তৈরি হয় হ্যাঁ, না। যেহেতু একদম শেষে হয় রেসপিরেটরি সিস্টেমটা, সেই জন্য তাহলে যখন সে আগে আগে জন্ম হয়ে গেল, তাহলে তার রেসপিরেটরি সিস্টেমটা ম্যাচিওর হলো না, সেটা শেষের দিকে ফরমেশন হয়েছে। সেই জন্য সে যদি আগে হয়ে যায় তার লাংসটা প্রপারলি কাজ করে না, সেই জন্য তাকে সাপোর্ট দিতে হবে। বুঝা গেছে? স্যার ওটা কি সারা জীবন দিতে হয়? না না, সে তো হয়ে গেছে 6 মাস 7 মাস, এবার দেখা যাচ্ছে এইভাবে সাপোর্ট দিয়ে হয়তো 3 মাস তাকে রাখা হলো বা 9 মাস বয়স পর্যন্ত রাখা হলো, তখন ম্যাচিওর হয়ে গেল, তারপর তাকে আবার বাইরে বার করে ও। নর্মাল সে লাইফ যেমন লিভ করে সেরকম লিভ করবে। ঠিক আছে, এই ঠিক হচ্ছে আছে। বিষয়। তারপরে কি হবে? ক্লিভেজ হলো, ক্লিভেজে মরুলা ব্লাস্টুলা গাছপালা এগুলো তৈরি হবে। আর ব্লাস্টুলা যখন হয় সেটা প্রথমে মরুলা যখন মানে ফার্টিলেশন যখন হবে ফ্যালোপিয়ান টিউবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের গঠন যদি দেখো তাহলে সেটা কি হবে, মানে অ্যাম্পুলাতে ফার্টিলেশনটা হয়েছে, হ্যাঁ, হওয়ার পরে সেটা ধীরে ধীরে এগিয়ে আসে, মানে এটা যদি আমরা ফিল্মটি দেখি তাহলে এইভাবে এগিয়ে আসছে ইউটেরাসের দিকে। তাহলে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম। তাহলে এইবার এখানে যে ফার্টিলেশন যেটা হয়েছে জাইগোট, সে ধীরে ধীরে এইদিকে যখন আসে তখন এই ঘটনাগুলো ঘটে। মরুলা ব্লাস্টুলা ফরমেশনটা ঠিক সেই সময় ঘটে। ব্লাস্টুলা যখন তৈরি হয়ে যায় এখানে সে 1 থেকে 2 দিন এখানে ঘোরাফেরা করবে, মানে কোন জায়গাটাই ঠিকঠাক তার ইমপ্লান্টেশনটা হবে, মানে যেই Implantation। জায়গাটাই হলো বসলো, তারপর এর মধ্যে কভারিং হয়ে গেল, তারপর এখানে প্লাসেন্টা ফরমেশন করলো, এমব্রিওটা ধীরে ধীরে বড় হবে। তাহলে এই ঘটনা ঘটে। তাহলে এর পরে আসছে আমাদের ইমপ্লান্টেশন। তাহলে যে ঘটনাগুলো বলছি হিউম্যানের রেসপেক্টে যদি বা ম্যামালসের রেসপেক্টে দেখি, তাহলে সবই কিন্তু ফিমেল বডিতে হচ্ছে, মেল বডিতে কিছুই হচ্ছে না। ওই জন্য মেল সারা জীবন স্পার্ম তৈরি করে যাচ্ছে, একবার শুরু করলে লাইফ টাইম। কিন্তু ফিমেলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় যদি হয়, মানে সে কি করছে, মেনোপজ এসে যাচ্ছে, মেনার্কিতে প্রথম তার ওভুলেশন শুরু হচ্ছে আর মেনোপজে গিয়ে থেমে যাচ্ছে। তাহলে একটা ফিমেল লাইফ টাইম বাচ্চা দিচ্ছে না, কেন দিচ্ছে না আবার বলো? লাইফ টাইম ডিমান্ড তৈরি করছে না, কারণ কি কি হতে পারে? ছেলেদের ক্ষেত্রে মানে স্পার্ম ফরমেশন শুরু হলে লাইফ টাইম হচ্ছে, কিন্তু ফিমেলদের একটা নির্দিষ্ট সময় শুরু হচ্ছে আবার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে। লাইফ টাইম হলে অসুবিধা কি ছিল বলো? কই বলো দেখি। মানে বৃদ্ধ দশাতে অসুবিধা হতো হয়তো। হ্যাঁ, আর আর কারণ? কারণটা স্যার কি হবে স্যার? এই তো যা যা পর পর বলছি এইগুলোর উপর বেস করেই বলা যাবে। কত স্যার? বলো। জাইগোট ফরমেশন হতো না তখন পরে। দেখো বিষয়টা হচ্ছে একটা মেয়ের ক্ষেত্রে সে যখন গর্ভবতী হবে, মা হচ্ছে যখন, তাহলে প্রথমে মেটিং হবে। তাহলে সে একটা মেকানিক্যাল ধাক্কা বলতে পারো বা বোঝা বলতে পারো, সেটা সহন করতে হবে তার মেটিং পার্টনারের কাছ থেকে, মেলের কাছ থেকে। তারপর সিমেন্টটা এখানে এলো, স্পার্ম এখানে দৌড়াচ্ছে, এখানে মানে তোমার ওভুলেশন যখন হচ্ছে, ফার্টিলেশন হলো, তারপর জাইগোট ফর্মেশন, মোরুলা ব্লাস্টুলা, দশার পরে এখানে ইমপ্লান্টেশন হলো, তারপরে এমব্রিও এখানে বড় হচ্ছে, প্লাসেন্টা তৈরি করছে। যখন একটা মা গর্ভবতী হয় তাহলে তার পেটটা কত উঁচু হয়, যাতে কতটা ডিসব্যালেন্স হয়ে যায় তার শরীরটা। ওই জন্য মেয়েদের পিছনটা ভারী হয় ছেলেদের থেকে। তার কারণ হচ্ছে যখন তারা গর্ভবতী হবে এবং তাদের পেলভিক গার্ডেল এটা চওড়া হয়, কোমরের যে হাড়টা দেখবে এটা ছেলেদের এরকম সরু হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এরকম চওড়া হয়, কারণ এই গর্ভে এই জায়গাটাতে বাচ্চাটা বড় হতে পারবে। সেই জন্য পিছনের এটা চওড়া হয় যখন সে গর্ভবতী হবে, সেই ব্যালেন্সটা রাখার জন্য, কিন্তু কারণ সামনের দিকটা অনেকটাই ভারী হয়ে যায়। প্লাসেন্টা এবং বাচ্চা দুটো মিলে প্রায়
তোমার টোটাল 4-5 কেজি হয়ে যায়, বেশি হয়ে যায় মানে আগের থেকে। এবার বাচ্চাটা হয়ে গেলে আবার কমে যাবে, তাহলে এই বোঝাটা কিন্তু 9 মাস তাকে বয়ে বেড়াতে হচ্ছে, তাহলে সেই কষ্ট। আবার বাচ্চাটা যখন পার্চুরেশন হবে, তাহলে পার্চুরেশন যখন হয় একসঙ্গে বেশ কয়েকগুলো হাড় আমাদের শরীরের, মোটামুটি তুমি 50% হাড় ভেঙে গেলে, একসাথে ভেঙে গেলে যে যন্ত্রণা হবে, সেই পেনটা কিন্তু হয় নর্মাল বার্থের সময়। সিজার আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল বার্থ যদি হয় ঠিক সেই লেভেলের পেন হয় একটা মায়ের, তাহলে তো সেটাকে স্যার tolerate করতে হবে। বুঝে গেছে? তাহলে এইগুলো যদি সে বছর বছর টলারেট করে, তাহলে আরো জিনিস দেখো, তাহলে ইমপ্লান্টেশন হলো, তারপরে এরপরে আমরা বললাম পার্চুরেশন। 9 মাসের বোঝা বলো পার্চুরেশন হলো, বাচ্চাটা এক্সপেলড দা তোমার ডেভেলপড, স্যার ইনপ্লান্টেশনটা কি স্যার? রোপণ রোপণ ইমপ্লান্টেশন ব্লাস্টোসিস্টটা মানে যুক্ত হয় ইউটেরাসের নয় স্যার, গায়ে, হ্যাঁ এইটা যুক্ত হয়ে যাওয়া। জাইগোটটা যখন ব্লাস্টুলা হয়ে যায় তখন ইউটেরাসের গায়ে অর্থাৎ জরায়ুতে রোপিত হবে। রোপণ আর হওয়ার যখন পর তারপর প্লাসেন্টা তৈরি করে নেয় মায়ের সঙ্গে, তারপর ধীরে ধীরে সে আরো ম্যাচিউর হতে থাকে মায়ের থেকে যখন পুষ্টি। ছুটে যাবে তখন মিসক্যারেজ। হ্যাঁ, যখন নষ্ট হয়ে যায় সেটা মিসক্যারেজ। এবার বাচ্চা যখন বেরিয়ে আসবে তখন প্লাসেন্টা ছিঁড়ে বেরিয়ে আসে, ওই জন্য ব্লিডিং হয়। আর একই সঙ্গে পার্চুরেশন হচ্ছে এক্সপেল দা ডেভেলপড, এক্সপেল অফ ডেভেলপড ফিটাস বলতে পারি, ফিটাসটা যখন বেরিয়ে আসে সেটাকে বলতে পারো। তাহলে পার্চুরেশন হলো, পার্চুরেশন যখন এই বাচ্চাটা বড় হয়, বাচ্চাটার হাড় যখন তৈরি হয়, তখন মায়ের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে মায়ের হাড় থেকে ক্যালসিয়াম হয়ে বাচ্চার কাছে যায়। তাহলে ক্যালসিয়াম কার কাছ থেকে নিচ্ছে? মায়ের কাছ থেকে নিচ্ছে। এবার বাচ্চাটা যখন ল্যাকটেশন করে, জন্মালো, ল্যাকটেশন মানে মা দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে, তাহলে সেখানেও কি হচ্ছে? ক্যালসিয়াম চলে যাচ্ছে বাচ্চার কাছে, তাহলে মায়ের শরীরের থেকে প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি হয় বা ক্ষয় হয়। এবার বছর বছর যদি ওই মাটা বাচ্চা দিতে থাকে, তাহলে শেষে গিয়ে কি হবে? তার হাড় দুর্বল হয়ে যাবে, তার শরীর সব দিক দিয়ে দুর্বল হয়ে যাবে, কারণ সে অনেক বোঝা বয়ে বেড়াচ্ছে। এখন নাই একটা বাচ্চা দুটো বাচ্চা নিচ্ছে, সেটা নিজেদের প্রয়োজন মানুষ বুঝেছে সেই জন্য, বা জনবিস্ফোরণ করছে সেই জিনিসটা দেখে। কিন্তু আগের হিসাব যদি দেখা যায় একজনের 10টা-12টা করে বাচ্চা, তাহলে এবার এইভাবে যদি চলতেই থাকে, সেক্ষেত্রে দেখবে শেষের দিকে যে বাচ্চাগুলো হতো, সে বাচ্চাগুলোর দেখবা যারা 10 ভাই বোন বা 15 ভাই বোন, অনেক 20 ভাই বোন আছে, তাদের মধ্যে আলটিমেটলি হয়তো 4 জন 5 জন 7 জন 10 জন বেঁচে আছে, কিন্তু বাকি সব দেখবে শুনবে যে 10টা বাচ্চা হয়েছিল, তার মধ্যে বা 20টা বাচ্চা হয়েছিল, 5টা-7টা মারা গেছে। তার কারণ এই একটাই, সে বাচ্চাগুলো ঠিকঠাক পরিমাণ পুষ্টি মায়ের কাছ থেকে পায় না, বা মায়েরও শরীরে সেই শক্তি থাকে না যে ওই বাচ্চাটাকে সে সম্পূর্ণ ডেভেলপ করে পৃথিবীতে আনবে। অর্থাৎ এইটা যদি লাইফ টাইম শেষ বয়স পর্যন্ত এই বোঝাটা তার উপরে চাপানো হয়, তাহলে সেই মা আর পারতো না। সেই জন্য প্রকৃতির নিয়মে অটোমেটিক তার মেনোপজ হয়ে যায়। কিন্তু একটা মেল শুধুমাত্র কি করছে? মেটিং করছে, স্তম ছেড়ে দিচ্ছে, আর তার কোনো দায়িত্ব নেই। সেই জন্যে কিন্তু লাইফ টাইম তাদের এনার্জিটা রিজার্ভ কন্ডিশনে রয়েছে, সেই জন্য তাদের ব্যয় নেই, তাহলে সারা জীবন ধরে সেই টাকায় খেতে পারে। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে? প্রচুর শক্তির ব্যয়। তাহলে এই ব্যয়টা যদি সারা জীবন হতে থাকে, তাহলে সেটা বেশি দিন বাঁচবে না। সেই জন্য মেয়েদের ক্ষেত্রে মেনোপজটা কিন্তু প্রকৃতির নিয়মে হয়েছে, এবং এটা অবশ্যই দরকার। বোঝা গেছে? কারণ এত কিছু বোঝা সব বা ঝড় সব মেয়েদের উপর দিয়েই যায়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার তাহলে ইমপ্লান্টেশন হবে, ইমপ্লান্টেশন পরপরই কিন্তু মানে আমি এই ঘটনা যেটা বললাম, ইমপ্লান্টেশন হয়ে গেলেই পার্চুরেশন হবে না। রোপণ হলো, রোপণ হওয়ার পরে এবারে তোমার মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা দশা তৈরি হবে। তারপরে এখানে কি হবে? ইমপ্লান্টেশন হওয়ার পরে অর্গানোজেনেসিস, অর্গানোজেনেসিস মানে অর্গান তৈরি হবে। অর্গান তৈরি হওয়ার পর সেখান থেকে তোমার তারপরে পার্চুরেশন হবে। তাহলে ইমপ্লান্টেশনের পরে পার্চুরেশন, অর্গানোজেনেসিস, অর্গান ডেভেলপমেন্ট হবে। অর্গানোজেনেসিস এর পরে হচ্ছে পার্চুরেশন, পার্চুরেশনের পরে ল্যাকটেশন। তাহলে এইভাবে ধাপে ধাপে চলতে থাকবে। তাহলে এতগুলো ঝড় একটা মায়ের উপর দিয়ে যাবে, তাহলে সেই জন্য সে কিন্তু স্যার একটু ল্যাকটেশনটা বলুন তো। ল্যাকটেশন মানে হচ্ছে বাচ্চাকে যখন দুধ খাওয়াচ্ছে, দুধে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড। মিল্ক। মিল্কে কি আছে? ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে। তাহলে বাচ্চা হ্যাঁ। যখন বড় হচ্ছে, তার তো ক্যালসিয়াম সাপ্লাই করতেই হবে। তাহলে সে তো ভাত খেতে পারে না, তাকে কি দিতে হবে? দুধের সাহায্যে ক্যালসিয়ামটা দিতে হবে, তাহলে তো হাড় বড় হবে, সে বড় হবে। আর সঙ্গে আরো তো পুষ্টি উপাদান, প্রোটিন তো মিল্কের মধ্যে আছেই। তাহলে এই ক্যালসিয়ামটা কিন্তু মায়ের শরীরের হাড় থেকে বা মায়ের শরীরের ক্যালসিয়াম থেকে দেওয়া হচ্ছে।
তোমার শরীরে যে ক্যালসিয়াম আছে সেটা তুমি ইউজ করে নিচ্ছ বা তোমার শরীরে থেকেই যাচ্ছে, কিন্তু মায়ের শরীরে যে ক্যালসিয়ামটা যাচ্ছে সে নিজে ব্যবহার করছে প্লাস তার বাচ্চাকেও দিচ্ছে, তাহলে মায়ের ক্ষেত্রে সবসময় ঘাটতি চলেই যাচ্ছে সবকিছুতে। তাহলে মায়ের ক্ষেত্রে বা একটা ফিমেলের ক্ষেত্রে রিপ্রোডাকশনে এনার্জি লস সব থেকে বেশি, সেই জন্য তার রিপ্রোডাকশনটা কিন্তু একটা টাইমে গিয়ে মানে রিপ্রোডাক্টিভ ফেজটা থেমে যাচ্ছে, সেটা হচ্ছে মেনোপজ। তার মানে মেনোপজটা কিন্তু জরুরি, এমনি এমনি হয়নি। তাহলে এর পিছনে লজিকটা হচ্ছে এটা। এগুলো আজকে কারণ এটা স্যার। এই হচ্ছে পার্চুয়েশনের ওই জায়গাটা কি Partition? লিখেছে একটু বলেন তো। পার্চুরেশনের উপরে না, অর্গানোজেনেসিস। পার্চুয়েশনটা পার্চুরেশন মানে হচ্ছে প্রসব। এক্সপেল অফ ডেভেলপ ফিটাস, যে ফিটাসটা তৈরি হলো সেটা বাইরে বেরিয়ে আসবে ভ্যাজাইনাল পাথওয়ে দিয়ে, মানে বাচ্চা ভূমিষ্ঠ হয় এক কথা। ঠিক আছে, তাহলে ছেড়ে দিই হ্যাঁ আজকে। স্যার। আর উপরেটা স্যার ওয়াল অফ ইউটেরাস। ওয়াল অফ ইউটেরাস মানে ইউটেরাসের গায়ে রোপণা। এবারে এই জিনিসগুলো এমনি বলা হলে এর ডিটেলস পাবে তুমি রিপ্রোডাকশন যখন করছো, সেখানে ডিটেলস সব পেয়ে যাবে। হ্যাঁ মানে স্যার। মেল রিপ্রোডাক্টিভ ফিমেল রিপ্রোডাক্টিভ পড়বে, হ্যাঁ ফার্টিলাইজেশন, গ্যামেট ফর্মেশন, তারপরে পরবর্তী যে ঘটনাগুলো আছে তার মধ্যে দেখবে এইগুলো সম্পর্কে ডিটেলস বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ছাড়লাম তাহলে, হ্যাঁ স্যার। আমি পিডিএফ পাঠিয়ে